কেটে গেল কয়েকদিন। রাতভর ভারী বর্ষণ হওয়ায় বাড়ির পেছনের জমিগুলোর আল ডুবে জমিগুলো বড় বড় পুকুরের মতো মনে হচ্ছে। বাড়ির পানি গড়িয়ে জমিতে চলে গেলেও উঠোন ভিজে আছে অনেকটা। সকালে নিবিড়ের ঘুম ভাঙলে ব্রাশ হাতে কলপারের দিকে এগিয়ে গেল সে। কয়েকদিন থেকে সেও যেন এই বাড়ির একজন সদস্য হয়ে গেল। এখন আর কাউকে জিজ্ঞেস করে কোথাও যেতে হয় না, সবটাই তার চেনা জানা। পিছলে পড়ার ভয়ে সাবধানে কলপারের দিকে এগিয়ে গেল নিবিড়। যাওয়ার সময় বড় ঘরের পাশে পাকের ঘরটা চোখ পড়লে দেখে ভারী বর্ষণে প্রায় ভিজে গেছে ঘরটা। রান্না করার মতো অবস্থা নেই আর। ঘরের ভেতরে আলাদা একটা মাটির চুলো আছে, সেটার মাঝে নাস্তা তৈরি করছে আন্টি। নিবিড় কলপারে গেলে দেখে সেখানে তিশাও ব্রাশ করছে। নিবিড়কে দেখে সরে সাইডে দাঁড়ালো সে। নিবিড়ও ব্রাশ করা শুরু করলে তিশা পাশ থেকে বলে, ভাইয়া ওঠেনি নাকি এখনো নাক ডেকে ঘুমাচ্ছে? নিবিড় হেসে বলে ওঠে, নাক ডেকে ঘুমাচ্ছে এখনো। এর মাঝে তিশাকে তার মা ডেকে হাতে একটা জগ দিয়ে বলে এটাতে করে পানি নিয়ে যেতে। তিশাও সাবধানতার সাথে গুটি গুটি পা ফেলে তাতে পানি ভরে ঘরে দিয়ে এলো। ফিরে এলে নিবিড় মুখ ধুয়ে বলে, তোমাদের এখানে কি বৃষ্টি হলেই এমন হয়ে যায়? যদিও জানার কৌতূহল জাগলো, তবুও প্রশ্ন করা শেষে কিছুটা বিভ্রান্তে পড়ে গেল সে। এমন প্রশ্ন করা আদৌ ঠিক হয়েছে কিনা, কিন্তু তিশা ছোট মেয়ে, এত কিছু বোঝে না হয়তো। ফটফট করে বলে দিল, হ্যাঁ, রান্নাঘরের চাল নষ্ট হয়ে গেছে, তাই ঝড় হলেই এমন ভিজে যায় সব। আমি তো মাঝে মাঝে ভাবি আমাদের বাড়িটা যদি অনেক সুন্দর আর অনেক বড় হতো, ওই মিমদের মতো, তাহলে কত ভালো হতো। কথা বলার মুহূর্তে তিশার ইশারা অনুযায়ী পাশের বাড়িটির দিকে আচমকায় চোখ চলে যায় নিবিড়ের। দেখে দোতলা বাড়ি, আকাশি কালারের রং করা। এর মাঝে ব্রাশ নিয়ে সেখানে উপস্থিত হয় তুষার। তিশা আরো উত্তেজনা নিয়ে তুষারের দিকে চেয়ে বলে, ভাইয়া আমাদের বাড়িটা মিমদের বাড়ির মতো হলে ভালো লাগতো, তাই না? বোনের এমন কথায় মনটা বিষণ্ণ হয়ে উঠল তুষারের। বাবা মারা যাওয়ার পর তার উপর খুব ভালোভাবেই ভর করেছে সবকিছুর দায়িত্ব। ওই দিকটাই সব স্বাভাবিক হলে যোগাযোগ বাড়লো রাজ ও রুশানের সাথে। এতদিন ব্যস্ততার কারণে তেমন একটা যোগাযোগ হয়নি তাদের মাঝে। সকালে নাস্তা শেষে নিবিড়কে ভিডিও কল দিল রাজ। উদ্দেশ্য তুষারের মা ও তার ছোট বোনের সাথে কথা বলা। এর আগে তুষারের মায়ের অপারেশন আরো নানার বিষয়ে তাদের কথা শুনছিল তুষারের মুখে। সুযোগ হয়নি দেখে কথা বলা হয়ে ওঠেনি। এখন নিবিড় ও তুষার বাড়িতে থাকায় সুযোগ পেয়ে কল দিল রাজ। নিবিড়ের সাথে কথা শেষে তুষার ও তার মায়ের সাথে কথা বলে সে। তিশা মায়ের পাশে দাঁড়িয়ে থাকে। রাজ অপরিচিত দেখে কথা বলেনি সে। রাজের সাথে রুশানও এসে বসে। তুষারের মা জানার পর সালাম দেয় রুশানও। তুষার পাশ থেকে মাকে বলে, আমার আরো 2 জন বন্ধু, তোমাকে বলেছিলাম না মোট 5 জন থাকি আমরা। আগে নীলয় সহ 5 জন থাকতে থাকতে ওই কথাই মুখ দিয়ে বেরিয়ে যায় তার। তুষারের মাও ফোনে রাজ ও রুশানের দিকে হেসে বলে, আরেকজন কই, তাকেও ডাকো। মুহূর্তে হাসি বিলীন হয়ে যায় সকলের। সেই সাথে অন্য টপিক নিয়ে কথা ঘুরিয়ে নেয় রাজ। তুষারের মায়ের সাথে কথা শেষ হলে পুনরায় নিবিড়ের সাথে কথা বলছে রাজ। কথা বলার ফাঁকে নিবিড়ের পেছনে থাকা তুষারদের বাড়ির আশপাশটাও চোখ রাখলো সে। সেই মুহূর্তে ফৈদানটিও এসে বলে, কিরে নিবিড় বাবা, তোরা কবে আসবি? নাকি সেখানে গিয়ে আমাদের কথা ভুলেই গেলি? নিবিড় হেসে বলে, ভুলিনি আন্টি, তবে পরিবেশের মায়ায় পড়ে গেছি। মুক্ত বাতাসে নিঃশ্বাস ফেলার জন্য যেন এই গ্রামীণ পরিবেশই বেশ। ফৈদানটি একটু হেসে বলে, তাহলে এক কাজ কর, সেখানে 2টা মেয়ে খুঁজে 2 জন মিলে বিয়ে করে একেবারে ঘর জামাই থেকে যা। নীলাকে না হয় অন্য কোথাও বিয়ে দিয়ে দিব সবাই মিলে। কথা বলি আবারও একসাথে হেসে ওঠে তারা। ওদিকে আরোহীর মা এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে। রাজ বাসায় নিয়ে এসেছিল গতকাল। মায়ের সাথে এখন সময় কাটাচ্ছে আরোহী। যেই মানুষটাকে নিশ্চিত হারিয়ে ফেলবে ভেবেছিল, সেই মানুষটাকে আবার ফিরে পাওয়ার আনন্দটা যেন আকাশ ছোঁয়ার মতো। এই মুহূর্তে মা তার কাছে এক অন্যরকম অনুভূতির নাম। ভাইয়ের ফোন আসলে ব্যালকনিতে চলে যায় রাজ। রাজু হেলান দিয়ে বসে স্বাভাবিকভাবেই বলে, যা চেয়েছিলি তা তো সফলভাবেই শেষ হয়েছে, এখন আর কতদিন ওই ব্যাচেলর বাসায় পড়ে থাকবি? রাজ কিছুটা আহ্লাদি স্বরে বলে, মায়া পড়ে গিয়েছি ভাইয়া, কি করব বলো? রাজু এবার অন্য হাতে ফোন নিয়ে বলে, বাবা ফোন দিয়েছিল? রাজ বলে, এই 2-1 দিন কথা হয়নি, কেন, কি হয়েছে? সপ্তাহখানেক পর দেশে আসছে বাবা, মাসখানেক থাকবে দেশে। সবকিছু ঠিকঠাক করে অস্ট্রেলিয়ায় সবকিছু বিক্রি করে দেশেই তোর সাথে সবকিছু নতুন করে শুরু করবে। এরপর তোর হাতে সবকিছু বুঝিয়ে নিশ্চিত হয়ে অবসর সময় কাটাবে। রাজ কিছুটা অবাক হয়ে বলে, কিন্তু বাবা তো আমায় কিছু বলেনি এ ব্যাপারে। সবকিছু মিলিয়ে এখনো বছরখানেক লেগে যাবে, তাই হয়তো ভেবেছে তোকে ধীরে সুস্থে জানাবে। যাই হোক, কয়েকদিনের মাঝে ব্যাচেলর বাসা ছেড়ে নিজ অবস্থানে ব্যাক কর। মায়া বাড়িয়ে বা লাভ কি? বন্ধুমহল তো আমাদেরও ছিল, এখন সবাই আলাদা হয়ে নিজেদের জীবন নিয়ে ব্যস্ত। রাজার কিছু বলল না, নিশ্চুপ হয়ে রইল কিছুক্ষণ। সবশেষে 2 দিনের জন্য বাসায় ফিরল রুশান। দাদি তার কপালে চুমু দিয়ে বলে, এত বছর পর আমার কলিজা ঠান্ডা করলি ভাই, এখন মরে গেলেও আমার আর দুঃখ থাকবে না। রুশান দাদিকে জড়িয়ে ধরে বলে, এসব কি বাজে বকছো দাদি? মরার কথা মাথায় আসলো কেন? আমরা সেই আগের মতোই হাসি খুশি থাকবো। দাদি যেন আজ খুব আবেগী হয়ে উঠেছে। রুশানকে ধরে দাদার ছবিটার দিকে তাকিয়ে বলে, দেখছো তুমি, আমাদের নাতি এটা অন্যায়ের বদলা 2 যুগ পর হলেও নিয়েছে। দাদির এমন পাগলামি দেখে একটু মুচকি হেসে দাদিকে শান্ত করার জন্য মাথায় হাত বুলিয়ে চুপচাপ হয়ে রইল রুশান।
এরপর আরশির কাছে গিয়ে বলে, আরিশ আন্টিরা কি চলে গিয়েছে আবার? আরশি স্বাভাবিকভাবেই বলে, হ্যাঁ তারা তো গতকালকেই চলে গিয়েছে। রুশান একটু ভ্রুকুচকে বলে, আমি আসবো এ কথা বলনি তাদের? আরশি এবার ছেলের দিকে চেয়ে বলে, তুই আসবি শোনার পর রাইসা জেদ ধরেছে আর থাকবে না এখানে, তাই আফাও হার মেনে চলে গেল তাকে নিয়ে। রুশান কিছুটা ভেবে বলে, রাইসার হাবভাব এমন পাল্টে গেল কেন সেটাই তো বুঝতে পারছি না। আরশি আবার নিজের কাজের মন দিয়ে বলে, তোদের মাঝে কি হয়েছে আমি কিভাবে জানি? রুশান কথার পিঠে কথায় বলে, তোমাকে বলেনি কিছু? আরশি আবার ছেলের দিকে চেয়ে ভ্রুকুচকে বলে, আমি কি তার বান্ধবী নাকি যে আমাকে সবকিছু বলবে? এমনি এমনি তো আর এমন করছে না। এখন আমার কানের সামনে প্যান প্যান না করে গিয়ে নিজের সংসার সামলা। রুশান টেবিল থেকে একটা আপেল নিয়ে কামড় দিয়ে বলে, সে কিন্তু ঢং করতে গিয়ে মাঝে মাঝে ওভার অ্যাক্টিং করে ফেলে। শুধু তোমার বোনের মেয়ে দেখে কিছু বলি না। আরশি এবার বিরক্তির মাঝে একটু হাসির আওয়াজ রেখে রুশানের দিকে তাকালে রুশান আপেলে আবার কামড় দিয়ে অন্যদিকে চেয়ে চুপচাপ হাঁটা ধরে সেখান থেকে। রাইসার বিষয়টা সামনাসামনি দেখতে হবে, এই মেয়ের ভেতর আবার কোনো ভূত ভর করেছে নাকি। বাইকের সাথে হেলান দিয়ে বসে আছে সাকিব, আর তুষার ও নিবিড় বসে আছে মাচার উপর। সবাই মিলে গল্প করছিল নিজেদের মতো। এর মাঝে একটা সুন্দরী মেয়ে সেখান দিয়ে হেঁটে যাওয়ার সময় তার দিকে তুষারের চোখ পড়লে মেয়েটাও কিছুটা মুচকে এসে তুষারের দিকে এক পলক তাকিয়ে সামনের দিকে হেঁটে চলে যায়। তুষার হা করে অপলক ভাবে চেয়ে আছে মেয়েটার দিকে। পাশ থেকে সাকিব হাত দিয়ে তুষারের হা করা মুখটা বন্ধ করে দিয়ে বলে, পুরনো অভ্যাস তোকে এখনো ছাড়লো না। তুষার বলে, তুই যেমনটা ভাবছিস বিষয়টা মোটেও তেমন না, আমি ভাবছি অন্য কথা। তার আগে বল, এটা ফিরোজ কাকার মেয়ে না? কয়েক বছর আগে না এতটুকু দেখলাম, আর এখন আমাদের সামনে দিয়ে নায়িকার পোস্ট নিয়ে হেঁটে যাচ্ছে। পাশ থেকে সাকিব বলে, সেই এতটুকু মেয়েটা এখন পুরো এলাকার ছেলেগুলারে নাড়তেছে। এই যে এইমাত্র তোর দিকে চেয়ে মিষ্টি এসে একটা পোস্ট নিল না, এই হাসি দিয়ে এলাকার পোলাপেনগুলোরে পাগল করে এখন আঙুলের ইশারায় নাড়তেছে। কয়দিন আগে বিচার বসছিল তাকে নিয়ে, মেম্বারের ছেলে হৃদয়ের সাথে প্রেম করে নাকি ওর থেকে ফোন, ল্যাপটপ, টাকা আরো অনেক কিছু, এরপর ব্রেকআপ করে দিল। এরপর বলে হৃদয়কে নাকি এই মেয়ে চিনেও না। তো এবার চিন্তা কর একটুখানি মেয়ে কোন লেভেলে চলে গেছে। এখন মামা তুই এই 12 হাসিতে পাগল হলে তোমাকেও তুরুলার মতো নাচাইবে, সো সাবধান। তুষার বিষয়টা মাসি তাড়ানোর মতো করে উড়িয়ে দিয়ে বলে, আস্তাগফিরুল্লাহ, মাইয়ের অভাব পড়ছে নাকি? পাশ থেকে সাকিব হেসে বলে, তো তোমার প্রথমে হা করে তাকিয়ে থাকা দেখিয়ে বুঝছি, তাই আগেই সাবধান করে দিলাম। অনেকদিন গ্রামে সময় কাটানো শেষ হলে ঢাকায় ব্যাক করার প্রস্তুতি নিচ্ছে তারা। পরিষ্কার আকাশে হুট করে কালো মেঘে ছেয়ে গেল, যেমনটা দেখায় ঠিক তেমনই মনে হচ্ছে তুষারের মা ও তিশার চেহারা দেখে। বিদায়ের সময়টায় সকলেরই মনে বিষণ্ণ হয়ে থাকবে, এটাই স্বাভাবিক নয় কি? তিশার বিষণ্ণ মন দেখে তুষারে তার সামনে বসে গালে আদর করে দিয়ে বলে, মন খারাপ করিস না, কয়দিন পর আবার আসবো। এখন শুধু দুষ্টমি না করে সুন্দর করে পড়াশোনা করবি। তিশা মাথা কাত করে হ্যাঁ সূচক সম্মতি জানিয়ে বলে, আসার সময় এই ভাইয়াটাকেও নিয়ে আসিও আবার। পাশ থেকে এবার নিবিড়ও বসে তিশার মাথায় হাত বুলিয়ে বলে, হ্যাঁ অবশ্যই আসবো, এরপরে আসলে আরো বেশি দিন থাকবো। যদিও এটা মিথ্যা সান্ত্বনা, তবুও তিশার মুখে হাসি ফোটানোর জন্য। খুশিতে নিবিড় ও তুষার দুজনেরই গলায় একসাথে জড়িয়ে ধরেছে। কারোর সাথে খুব মিশে যাওয়ার পর বিদায়ের মুহূর্তটা সত্যি অনেক কষ্টের। কারো বা চোখের কোণে জমা হয় পানি, তবুও বিদায় নিতে হয় হাসি মুখে, কারণ দুনিয়াটাই যে চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী। কে আপনি? অনুমতি না নিয়ে আমার রুমে প্রবেশ করেছেন কেন? কাপা স্বরে কথাটা বলল নীলা। সামনে থেকে লোকটা তার দিকে এক পা এগিয়ে এলে ভয়ে গলা শুকিয়ে আসে তার। কয়েক পা পিছিয়ে গেলে পেছনের দেওয়ালের সাথে পিঠ ঠেকে যায় তার। ভয়ে নিঃশ্বাস উঠানামা করছে তার। এই লোকটা রুমে প্রবেশ করার একটু আগেই কারেন্ট চলে গিয়েছিল। আজীব তো, লোকটা রুমে আসার আগেই কারেন্ট চলে যেতে হলো, নাকি কারেন্ট চলে যাওয়ার পর লোকটা রুমে আসতে হলো? কাহিনী কি? বাইরের বিল্ডিং গুলোতে তো ঠিকই কারেন্ট আছে, তাহলে এখানে চলে গেল কেন? এটা কোনো পরিকল্পনা মাফিক করছে না তো কেউ? ভয়ে আবারও শুকনো ঢোক গিলল নীলা। আবছা আলোয় লোকটা চেহারাও দেখা যাচ্ছে না ভালো করে। নীলা এবার ভয়ে কান্না করে দিয়ে জোরে জোরে হেল্প হেল্প করে চিৎকার দিয়ে উঠতেই নিবিড় হাত দিয়ে মুখ চেপে ধরলো তার, আর ফিসফিসিয়ে বলে যে আমি অন্য কেউ না। এভাবে চিৎকার করে বাকি ভাড়াটিয়াদের হাতে মার খাওয়াবে নাকি? নিবিড়ের গলা শুনে নীলার ভয়ে কাটলো কিছুটা। বুকের ভেতর ধুকধুক শব্দটা এখনো কমেনি একটুও। নীলাকে চুপচাপ থাকতে দেখে নিবিড় কিছুক্ষণের মাঝে একটা মোমবাতি জ্বালিয়ে তা দুজনের মাঝখানে ধরে একটু হেসে উঠল সে। নীলা এখনো গম্ভীর হয়ে চেয়ে আছে নিবিড়ের দিকে, মনে হচ্ছে যে কোনো মুহূর্তেই আক্রমণ করে বসবে সে। যা দেখে নিবিড় মোমবাতি হাতে নিয়ে হাসতে থাকলে নীলা রাগী দৃষ্টিতে চেয়ে বলে, এগুলো কেমন মজা? নিবিড় হাসি থামিয়ে বলে, ভয় পেয়েছো? নীলা এবার বিষণ্ণ গলায় বলে, এমন মজা কেউ করে? নিবিড় আবার হেসে এক হাতে নীলাকে বুকে টেনে নিয়ে বলে, আচ্ছা সরি, এভাবে ভয় দেখানো আমার উচিত হয়নি। নীলা চুপ করে থাকলে নিবিড় আবার বলে, সরি বললাম তো।
নীলা এবার শান্তভাবে বলে, কখন এসেছো আর আসার আগে আমায় বলনি কেন? নিবিড় এবার মোমবাতিটা সাইডে রেখে বলে, ভেবেছিলাম সারপ্রাইজ দিব, কিন্তু তার আগেই তো তুমি ভয় ফিট। বাদ দাও ওসব, আঙ্কেল আসেনি এখনো? নীলা বলল, না, 8টার পরে আসবে। নিবিড় একটা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বলে, আচ্ছা ভালোই হলো, তুমি দাঁড়াও, আমি বিদ্যুতের লাইনটা আবার অন করে দিয়ে আসি। নীলা চোখ বড় বড় করে বলে, তার মানে তুমি লাইন অফ করেছো? অন্য ভাড়াটিয়ারা জানলে কি করবে বুঝতে পারছো? নিবিড় একটু ভাব নিয়ে সেদিকে হাঁটতে হাঁটতে বলে, কি আর করবে, একটু বকাঝকা করবে, বেশি হলে বিদ্যুৎ অফ করা আর এভাবে একটা মেয়ের ঘরে প্রবেশ করা, সব মিলে একটু মারবে, এর চেয়ে বেশি কিছু তো হওয়ার চান্স নেই। আর প্রেম করতে গেলে একটু একটু মার খাওয়া লাগে, তাহলে ভালোবাসা আরো মজবুত হয়। নীলা একটু কৌতূহল নিয়ে বলে, কিভাবে মজবুত হয়? নিবিড় তার দিকে ফিরে বলে, তখন তোমারও একটু মায়া হবে যে ইস, ছেলেটা আমার জন্য কত মার খাচ্ছে। এরপর আমার কাছে এসে বলবে, বাবু তুমি ব্যথা পাওনি তো? এরপর আমি সুন্দর একটা ডায়লগ দিব যে, তোমার জন্য সব সহ্য করতে পারি। এরপর তুমি আরো খুশি হয়ে আমার শক্ত করে জড়িয়ে ধরে বলবে, আই লাভ ইউ বাবু। নিবিড়ের এমন কথায় হাসি পাচ্ছে নীলার, তবুও হাসি দমিয়ে রেখে বলে, এখন পিঠা মার পড়ার আগে তাড়াতাড়ি গিয়ে কারেন্টের লাইন দিয়ে আসো। এদিকে আরিশা আন্টিদের বাসায় গেল রুশান। রাইসার রুমের সামনে গেলে দেখে এয়ারফোন দিয়ে গান শুনছে নাকি মুভি দেখছে সেটা সে জানে। চুপচাপ রাইসার পাশে গিয়ে বসে রুশান। রুশানকে দেখে কান থেকে এয়ারফোনটা খুলে একপাশে রেখে অভিমানী গলায় বলে, কেন এসেছেন এখানে? রুশান 2 পা মেঝেতে রেখে বাকি শরীর নিয়ে চিত হয়ে রাইসার পাশে শুয়ে বলে, নানান বিষয়ে পড়াশোনা করতে করতে একটা বিষয়ে সেদিন খুব ভালো করে পড়লাম, সেটা হলো বিভিন্ন ধরনের পাগলদের বৈশিষ্ট্য। যেমন ধর, পাগল তো অনেক প্রকার হয়, এর মাঝে কিছু পাগল আছে যারা মানসিক ভারসাম্য ঠিক থাকলেও মাঝে মাঝে একটু ব্যাঠিক হয়ে যায়। কথা বলতে ইচ্ছুক না হলেও রুশানের বলার মাঝে রাইসা ভ্রুকুচকে বলে, ওয়েট, আমাকে কি ইনডিরেক্টলি কিছু বলছেন? রুশান এবার থেমে গিয়ে বলে, তোকে ইনডিরেক্টলি কি বলার আছে? তুই পাগল হলে তো ডিরেক্টলি বলতাম। রাইসা আর কিছু না বলে চুপচাপ রইল। রুশান আবার বলে, এর মাঝে ছোট একটা বৈশিষ্ট্য পেলাম যে কিছু পাগল অযথাই রাগ করে বসে, যেই রাগের কারণ তারা নিজেও জানে না। এই মানসিক প্রবলেমটা অল্প অল্প করে শুরু হয়, তাই এখন তোর জন্য কিছুটা টেনশন হচ্ছে আমার। যতই যাই হোক, আমার একটা মাত্র বউ, সে যদি পাগল হয়ে যায় তাহলে কি আমার মানসম্মান থাকবে বল? রুশান সুন্দরের সব বললেও রাইসা ঠিকই বুঝতে পারছে যে রুশান তাকেই পাগলের খোঁচা মেরে কথা বলছে, তাই চোখ ছোট ছোট করে এক দৃষ্টিতে চেয়ে আছে রুশানের দিকে। রুশান এবার ওসব কথা থামিয়ে বলে, এখন বল তুই কেন রাগ করছিস? রাগের কারণটা নিজে জানিস তো? রাইসা বিপাকে পড়ে বলে, আমি কি বলেছি যে আমি রাগ করেছি? রুশান এবার উঠে বসে বলে, তাহলে কি আমি এতক্ষণ অযথাই বকবক করলাম? আমি আরো ভাবলাম তুই রাগ করে আছিস, কিছু গিফট দিয়ে সুন্দর সুন্দর কথা বলে তোর রাগ ভাঙাতে হবে। যাই হোক, রাগ যেহেতু করিসনি তাহলে এসব করার কোনো প্রয়োজনও নেই। রাইসা চট করে আবার বলে, আমি তো এটাও বলিনি যে আমি রাগ করিনি। এত কিছু হয়ে গেল, বাট এত কাছের মানুষ হয়েও আমি কিছু জানতাম না। সেদিন জানলাম তুমি পুলিশে জব করো, আর এখন দেখি এত কিছু। একে তো আমাকে কিছুই বলনি, এর মাঝে যোগাযোগও বন্ধ রেখেছিলে, দিনে একবারও ফোন দাওনি, তো আমার কেমন লাগার কথা তুমিই বলো। সেই হিসাবে আমি অবশ্যই রাগ করেছি, আর সেই রাগ ভাঙানোটা তোমার কর্তব্য। রুশান কিছুটা ভাবের মাঝে থেকে বলে, রাগ তো অলরেডি ভেঙেই গেল, তো নতুন করে আবার এত ন্যাকামি করার দরকার কি? রাইসা অবাক হয়ে বলে, কিভাবে আমার রাগ ভাঙলো আর আমি নিজেই জানি না? রুশান এবার মুচকি হেসে রাইসার গাল টেনে দিয়ে বলে, রাগ ভেঙেছে বলেই তো আপনি থেকে তুমিতে সম্বোধন করলি। এখন আর ন্যাকামো না করে রেডি হয়ে নে, আজ বাইরে ডিনার করব, তারপর রাতের শহরটা ঘুরে দেখাবো তোকে। রাইসা মুহূর্তেই সব রাগ ভুলে হচকচিয়ে বলে ওঠে, সত্যি? রুশান এবার দাঁড়িয়ে বলে, তাড়াতাড়ি কর, আর পাশেই তোর যেন কোন বান্ধবী আছে, প্রীতি না কি নাম, তাকেও ডেকে নিস। সে আবার খুব সুন্দর সুন্দর কথা বলে, মিষ্টি মিষ্টি কথাগুলো শুনতেও ভালো লাগে। রাইসার হাসজ্জ্বল মুখ আবারও গোমরা করে বলে, যাব না আমি। রুশান বুঝেও না বুঝার ভান করে বলে, ওমা কেন? রাইসা আবার রাগি চোখে বলে, সবসময় আমার একটা আনন্দের মাঝে পানি ঢেলে দেওয়াটাই আপনার জন্মগত অভ্যাস। রুশান আবার বলে, আমি আবার কি করলাম? রাইসা রাগি ভাবেই বলে, কিছুই করেননি, কোথাও যাব না আমি। রুশান চুপচাপ বাইরের দিকে পা বাড়িয়ে বলে, কেউ যেতে না চাইলে আর কি করার, জোর করে নিয়ে যাওয়াটাও অন্যায়, আমি বরং চলেই যাই। মুহূর্তেই পেছন থেকে রাইসা আবার ডেকে বলে, আমি রেডি হচ্ছি। রাজের বাবা আরোহীকে দেখে গম্ভীরভাবে রাজের দিকে চেয়ে বলে, মেয়েটাকে? রাজ যদিও আরোহীর বিষয়ে কখনো বাবাকে বলেনি, তাই কিভাবে বলবে তা ভেবে চুপ করে আছে। এর মাঝে পাশ থেকে রাজের ভাই রাজু বলে, ওর নাম আরোহী বাবা, যার কথা তোমায় বলেছিলাম। আরোহী দাঁড়িয়ে আছে চুপচাপ রাজের পাশে। রাজের বাবা পুনরায় রাজের দিকে চেয়ে বলে, আজ এত এত নার্ভাস মনে হচ্ছে তোমাকে, আর দাঁড়িয়ে আছো কেন? বসো দুজন। বাবাকে না জানিয়ে নিজের জন্য মেয়ে খুঁজে রাখায় বাবার সামনে কিছুটা নার্ভাস ছিল রাজ। শেষে বাবার পজিটিভ রিয়াকশন দেখে কিছুটা স্বস্তি নিয়ে বাবার পাশে বসে সে।
বাবা গম্ভীর হলেও মা এতটা গম্ভীর না তার। হাসি মুখে আরোহীকে ডেকে তার পাশে নিয়ে বসালো সে। রাজু আগেই তাদের ব্যাপারে সবটা বলে রেখেছিল বাবা মাকে। আরোহীর দিকে চেয়ে মিষ্টি করে হেসে বলে, প্রথমে ভেবেছিলাম না জানি আমার ছেলে কেমন মেয়ে পছন্দ করেছে, তবে এখন কিছুটা নিশ্চিত হলাম। তোমার বিষয়ে সবই শুনেছি আমি। তো তোমার মা কেমন আছে এখন? এত কোলাহলের মাঝে আরোহী এভাবে খুব কমই কথা বলছে, তাই কিছুটা নার্ভাস হয়ে বলে, জি আন্টি ভালো আছে এখন। রাজের মা আরোহীর এমন অবস্থা দেখে একটু হেসে বলে, সব না হয় ঠিকই আছে, বাট তুমি এভাবে কাঁপছো কেন? পাশ থেকে রাজ বলে, ও এসবে অভ্যস্ত নয় মা, সবকিছু মানিয়ে নিতে একটু সময় লাগবে। এদিকে নিবিড় ও তুষার রাজের দেওয়া ঠিকানা অনুযায়ী পৌঁছে গেল। রুশান বলল তার ফিরতে হয়তো পরদিন হয়ে যাবে, তাই আপাতত নিবিড় ও তুষারকে আসতে বলল রাজ। বাবার সাথে তাদের পরিচয় করিয়ে দিবে, এরপর ফৈদান্টি ও বাকি সবাইকে ইনভাইট করে নিয়ে আসবে এখানে। বড় বাড়িটার সামনে নেমে নিবিড় ও তুষার চারপাশে চোখ বুলিয়ে দেখে গার্ডদের সাথে নতুন করে কিছু পুলিশের যোগ হয়েছে আজ। নিবিড় কিছুটা নার্ভাস হয়ে বলে, ভাই এত পুলিশ এভাবে ঘোরাঘুরি করছে কেন, কোনো ঝামেলা হয়েছে নাকি? তুষার কথাটা উড়িয়ে দিয়ে বলে, আরে না, পুলিশ এসেছে রাজের ভাইয়ের সাথে, রাজনৈতিক লোক হওয়ায় কোথাও গেলে পুলিশ গার্ড দেয় তাকে। নিবিড় এবার একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে, আমি ভাবলাম আরো কি না কি, আমাদের এভাবে যাওয়া কি ঠিক হবে? ভেতরে দেখছি সব উঁচু শ্রেণীর লোকজন, আমার ভয় হচ্ছে আমরা এভাবে গেলে না জানি আবার আমাদের বের করে দেয়। তুষার একটু মুখ কুচকে বলে, ধ্যাত বাজে বকছিস কেন, রাজ আসতে বলেছে না আমাদের? দাঁড়া রাজকে একটা কল দিই, তাহলে দেখবি সব ঠিকঠাক। এর মাঝে একজন গার্ড প্রশ্ন করে, আপনারা কি ভেতরে যাবেন? নিবিড় একটু জোর করে হাসি ঢেকা টানার চেষ্টা করে বলে, না আমরা এখানেই ঠিক আছি। কিছুক্ষণ পর বাইরে আসে রাজ, দুজনকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বলে, কি রে ভেতরে না গিয়ে এখানে আহাম্মকের মতো দাঁড়িয়ে আছিস কেন দুজন? তুষার কিছু বলতে গেলেও তার আগে নিবিড় আগ বাড়িয়ে বলে, একটু নার্ভাস ফিল হচ্ছিল তাই যাওয়ার সাহস পাইনি। আর এত বড় বড় মানুষদের মাঝে অযথা আমাদের নিয়ে আসার কি প্রয়োজন ছিল বল? রাজ কিছুটা অবাক হয়ে বলে, মানে কি? নিবিড় আবার বলে, তুই বিষয়টা একটু ভেবে দেখ, এই মানুষগুলোর সামনে বা আঙ্কেলের সামনে আমাদের বন্ধু বলে পরিচয় করিয়ে দিলে তারা কি ভাববে? হয়তো তারা মুখে কিছু বলবে না, তবে নিশ্চয়ই তারা বিষয়টা ভালো চোখে নিবে না। বিষয়টা তোর জন্যই লজ্জার। পাশ থেকে তুষারও তাল মিলালো নিবিড়ের কথার সাথে। সত্যিই তো, রাজের স্ট্যাটাস অনুযায়ী তার বন্ধু হওয়ার কথা তার মতো বড় বড় বিজনেসম্যানরা, এমন সাধারণ ছেলে রাজের বন্ধু, বিষয়টা তো সত্যিই সবার কাছে হাস্যকর উঠবে। পাশ থেকে রাজ এক দৃষ্টিতে তাদের দিকে চেয়ে বলে, এতদিনে এই চিনলি আমায়? যাই হোক, এসব দেখে যেহেতু বন্ধুর পরিচয় দিতে লজ্জা হচ্ছে তোদের, তাহলে চলে যা দুজন, আমি বাধা দিব না, তবে আর কখনো আমার সামনে আসতে পারবি না। পারবি তো শর্ত মানতে? পারলে চলে যা। আসসালামু আলাইকুম, আমরা গল্পের খুবই শেষ পর্যায়ে চলে এসেছি। তো গল্পটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।